হ্যালো স্টুডেন্টস, প্রিভিয়াস লেসনে আমরা ফ্লুইড কানেক্টিভ টিস্যুর মধ্যে ব্লাড পড়ছিলাম। আজকে আমরা ফোকাস করব লিম্ফের উপর। ওকে, LYMPH। এইটা খুব আনকমন একটা নেম, যেটা তোদের কাছে খুব টাফ হতে পারে এই ব্যাপারটাকে বোঝা। অনেকের ক্ষেত্রে লিম্ফ ব্যাপারটা অনেকেই কিন্তু বোঝে না, খুব ইম্পর্টেন্ট একটা পার্টিকুলার টপিক এটা লিম্ফ। আমি সিম্পল ভাষায় লিম্ফ আমি তোদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা পরবর্তীকালে যখন হায়ার ক্লাসে পড়বি আমি ভালো মতো তোদেরকে আবার বুঝিয়ে দিব, যদি আমাদের সাথে দেখা হয় আবার। তো এবার লিম্ফ কি? লিম্ফ হলো একটা ইম্পর্টেন্ট বডি ফ্লুইড, একদম ব্লাডের মতোই, কিন্তু ব্লাডের কিছু কিছু ইম্পর্টেন্স ক্যারেক্টারের মতো লিম্ফের কিন্তু ক্যারেক্টার না। আমরা ক্লাস 6-এ 3টা ব্লাড ভেসেল সম্পর্কে সবাই জেনেছি, তাই তো? একটা আর্টারিস, একটা ভেইনস, একটা ক্যাপিলারিস, তাই তো? যদি আমি আর্টারিসের লাল রং করি, এটা যদি আর্টারিস হয়, কারণ আর্টারি ক্যারি অক্সিজেনের ব্লাড, এই জন্য আর্টারি লাল রং করছি। সরি, এটা আমি কালো করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, বোঝা গেল? এটা আর্টারিস, এটা ক্যাপিলারিসটা মাঝখানে মাঝখানে খুব ছোটো ছোটো টিউব ক্যাপিলারিস। এটা আমি কিন্তু সিম্পল কিন্তু ড্র করছি, এটা কিন্তু খুব সিম্পল ড্র তোদেরকে বোঝানোর জন্য। একদম সাইন্টিফিক কীরকম একটা হতে পারে জাস্ট বোঝানোর চেষ্টা করছি। এভাবে কিন্তু বইয়ের ছবিটাই আঁকিস, বইয়ে যদি কোনো ছবি থাকে। এটা আর্টারি, এটা ভেইনস, এটা ক্যাপিলারিস। এটা আর্টারি, এটা ভেইনস, এটা ক্যাপিলারিস। তো যখন আর্টারি দিয়ে অক্সিজেনের ব্লাড যায়, তখন অক্সিজেনের ব্লাড কি করে, কিছু ইম্পর্টেন্ট ক্যাপিলারি দিয়ে যায়, ক্যাপিলারি দিয়ে যাওয়ার চেষ্টা করে। আর লিম্ফ বা আর্টারি কি, আর্টারি যখন যায় অনেক ছোট হতে শুরু করে। এখানে আমি তো ছোটো আঁকাতে পারছি না, একে কি বলা হয়? আর্টারি যখন ছোট, মানে থিক টিউব অ্যান্ড ডায়ামিটার অনেক বড় থাকে, আস্তে আস্তে ডায়ামিটার ছোট হতে শুরু করে। এই ছোট ডায়ামিটারকে আর্টারি আরেক নামে বলা হয় কি? আর্টারিওলস। ARTERIOLES, আর্টারিওলস। ভেনেরও এরকম, ভেন অনেক তো ন্যারোয়ার হতে শুরু করে, একে বলা হয় ভেনিওলস। VENEOLES, ভেনিওলস। ওকে, এবার যখন ব্লাড যায়, তখন এবার ক্যাপিলারির মধ্যে দিয়ে যখন যায়, তখন এই যে ব্লাড যাচ্ছে, তখন ব্লাডের মধ্যে আমরা কি জানি? ব্লাডের মধ্যে আরবিসি আছে, তারপরে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন আছে। তখন এরা কি করে, এই ব্লাড যখন যায়, মনে করো ব্লাড যাচ্ছে, দ্বারা দেখাচ্ছি, মনে করো ব্লাড যাচ্ছে, এই যে ব্লাড তাহলে একটা এক্সট্রা ফ্লুইড, একটা ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল। তাহলে লিম্ফো কি? লিম্ফেরও মোটামুটি ব্লাডেরই, মানে ব্লাডের মতো দেখতে। আমরা একে ব্লাড বলতে পারি। তাহলে তার মানে কি? ইট ক্যান বি কল ব্লাড, আমরা বলতে পারি, উইদাউট দ্য রেড ব্লাড সেলস অ্যান্ড দিস প্রোটিনস, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন। এই জন্য আমি লিখে রাখছি এটা। আগের দিনের ভিডিওর সাথে আগের দিনের ভিডিওতে এই লেখাটা ছিল, এই লেখাটা আমি এখনও কন্টিনিউ করছি। কেন? কারণ এই লেখাটার সাথে এটার কানেকশন আছে, এই প্রোটিনগুলোর সাথে এটা কানেকশন আছে। কেন? কারণ যখন ব্লাড যায়, তখন এটা হলো একটা এক্সট্রা সারাউন্ডিংস, মানে আমাদের সেলের মধ্যে এক্সট্রা সারাউন্ডিংস থাকে। মনে করি এটা একটা সেল, তাহলে এটা হলো একটা মানে এক্সিট পয়েন্ট। যখন ব্লাড যায়, যখন বাইরে বের হয় ব্লাড, তখন এই লিকুইডে যাচ্ছে। এবার লিকুইডে যাওয়ার সময় কিছু এক্সট্রা লিকুইড বা ফ্লুইড বাইরে বের করে দেয়, কিন্তু এই লিকুইডের মধ্যে কোনো আরবিসি আর কোনো প্রোটিন থাকে না। এই লিকুইডের মধ্যে কোনো আরবিসি, কোনো প্রোটিন থাকে না। বোঝা গেল? তো এটা আমি ব্লাড বলতে পারবো, কিন্তু এইটা এক ধরনের প্লাজমা উইদাউট রেড ব্লাড সেলস অর সাম ইম্পর্টেন্ট প্রোটিনস। এইটাও কিন্তু ইট সারাউন্ডস দ্য বডি সেল, এটাও কিন্তু বডি সেল দ্বারা সারাউন্ড থাকে। অ্যান্ড এটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। কি? ইট প্লেস এ ভেরি প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দ্য প্রোটেক্টিং দ্য বডি এগেন্স্ট ইনফেকশন। এটা ইনফেকশন থেকে রক্ষা করে। কেন? কারণ আমরা কি পড়বো পরবর্তীকালে? আমরা যখন দেখবো যে আমরা যে লিম্ফোসাইট পড়ছিলাম, এই যে হোয়াইট ব্লাড সেল, একটা লিম্ফোসাইট WBC, এটা লিম্ফের মধ্যে কিন্তু তৈরি হয়, লিম্ফকে প্রোটেক্ট করার চেষ্টা করে ইনফেকশন থেকে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট। তাহলে লিম্ফ ইজ এ কালারলেস ফ্লুইড দ্যাট ইজ ফিল্টার আউট বাই দ্য ব্লাড ক্যাপিলারিজ, ব্লাড ক্যাপিলারি থেকে ফিল্টার হয়। অ্যান্ড ইট ইজ দ্য পার্ট অফ ব্লাড, বাট ইট ক্যান বি কল ব্লাড বা উইদাউট এনি রেড ব্লাড সেলস অর প্রোটিনস। আমি আবার বলছি, মন দিয়ে শুনে রাখ। লিম্ফ ইজ এ কালারলেস ফ্লুইড দ্যাট ইজ ফিল্টার আউট দ্য ব্লাড ক্যাপিলারিজ, আর কি বলবো? ইট ক্যান বি কল ব্লাড উইদাউট এনি রেড ব্লাড সেলস অর সাম প্রোটিনস লাইক অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন। ওকে, বোঝা গেল? তাহলে এর মধ্যে কি আরবিসি এর প্রোটিন থাকে না।
এবার কি হবে, সাম ব্লাড প্রোটিনস আর অ্যাবসেন্ট, যেরকম কিছু অ্যাবন্ডেন্স থাকে, কিন্তু এটা কিন্তু খুব মানে অ্যাবান্ডেন্স পরিমাণে থাকে এই ব্লাড সেলগুলো ইসে। এবার একটা কথা, যে এই লিম্ফগুলো জমা হতে, সেলগুলো এক্সট্রা সেলুলার সারফেসে আসবে, কিন্তু এই লিম্ফগুলোকে জমা হতে শুরু করবে না, এই লিম্ফগুলোকে জমা হবে, কিন্তু এই লিম্ফগুলোকে কালেক্ট করার জন্য একটা এক্সট্রা ডাক্ট থাকে কিন্তু সারফেসে। কি এই এক্সট্রা ডাক্টটার নাম কি? এই যে এক্সট্রা ডাক্টটার নাম আমি ছবি দিচ্ছি, এই যে এখানে এক্সট্রা একটা ডাক্ট থাকে এই লিম্ফকে কালেক্ট করার জন্য। একে কি বলা হয়? লিম্ফ্যাটিক ডাক্ট। একে কি বলা হয়? লিম্ফ্যাটিক ডাক্ট বলা হয় একে। এই লিম্ফ্যাটিক ডাক্ট কি করে? লিম্ফ কালেক্ট করে। বোঝা গেল? তাহলে লিম্ফ একটা কালারলেস ফ্লুইড, এই কালারলেস ফ্লুইড কিন্তু ব্লাড থেকে আলাদা। ব্লাডের যা কম্পোজিশন, এটার কম্পোজিশন অনেকটাই আলাদা এই ফ্লুইডের এই কম্পোজিশনটা, ঠিক আছে? কিন্তু এইটা কিন্তু কোনো ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাহলে আমি ফাংশনের ক্ষেত্রে কি বলতে পারবো? ফাংশনের ক্ষেত্রে শোন মন দিয়ে কি বলছি, তাহলে লিম্ফ ট্রান্সপোর্ট ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস লাইক অক্সিজেন অ্যান্ড গ্লুকোজ। লিম্ফ ট্রান্সপোর্ট ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস লাইক অক্সিজেন অ্যান্ড গ্লুকোজ। অক্সিজেন একটা ইম্পর্টেন্ট কম্পোজিশন, গ্লুকোজ একটা ইম্পর্টেন্ট কম্পোজিশন। আমাদের বডির, আমাদের কার্বোহাইড্রেটের একটা সিম্পলেস্ট ইউনিট, তাই তো? আমরা ক্লাস 6-এ পড়ছিলাম গ্লুকোজ হলো কার্বোহাইড্রেটের একটা সিম্পলেস্ট ইউনিট, ওকে? আর ইট ব্রিংস কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড সাম নাইট্রোজেনাস ওয়েস্টেজ ফ্রম দ্য টিস্যু ফ্লুইড টু ব্লাড। এটা কি করে? এই লিম্ফের একটা ইম্পর্টেন্ট আরেকটা ফাংশন কি? ইট ব্রিংস কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড নাইট্রোজেনাস ওয়েস্ট ফ্রম টিস্যু ফ্লুইড টু ব্লাড। এ কি করে? আবার জমা করে আবার ব্লাডের দিকে নিয়ে যায়। আর একটা 3 নম্বর ফাংশন কি? একটু আগে আমি 3 নম্বর ফাংশনটা বলছিলাম, কি এর মধ্যে যখন এইটা কি লিম্ফোসাইটিক যে সেলগুলো আছে, যেটা বেসিক্যালি একটা ইম্পর্টেন্ট ইমিউনোসাইটিক সেল বা ডাব্লিউবিসি বলি, হোয়াইট ব্লাড সেল। এটা কি করে? এটা লিম্ফের মধ্যে দেখা যায় এই সেলগুলো। দ্য লিম্ফ প্রোটেক্টস দ্য বডি এগেনস্ট ইনফেকশন। তাহলে লিম্ফ যদি ইনফেকশনে প্রোটেক্ট করে, তাহলে তার মানে কি লিম্ফের মধ্যে এই যে লিম্ফোসাইট থাকে, তার মানে কি ইনফেকশনের এগেনস্টে লড়াই করছে। এই জন্য লিম্ফ একটা বেসিক ইম্পর্টেন্ট কম্পোনেন্ট বা ইম্পর্টেন্ট কানেকটিভ টিস্যু। বোঝা গেল? ইম্পর্টেন্ট একটা কানেকটিভ টিস্যু, and it is the basic fundamental immunity cell of immunosystem. বোঝা গেল? যেটা সব সময় এগেনস্ট দ্য ইনফেকশন, সব সময় অ্যান্টিজেনের এগেনস্টে বা প্যাথোজেনের এগেনস্টে বা এক্সটার্নাল ফ্যাক্টরের এগেনস্টে লড়াই করে যাচ্ছে। বুঝতে পারলাম আমি? লিম্ফটা তাহলে কি হলো? এবার আমরা লাস্ট টপিক নার্ভাস সিস্টেম পড়ব। নার্ভাস সিস্টেম দেখ, তুই তো ড্র এটা স্ক্রিনশট মেরে রাখ একটু। এটা হলো নিউরন, দ্য ইম্পর্টেন্ট নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ছে। নার্ভাস সিস্টেম কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের বডির মধ্যে, যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের বডির মধ্যে। আমার কাছে আর ছবি আছে কিনা দেখে নিই। আমার কাছে আর ছবি আছে? আমার কাছে আর ছবি নেই। এটাই একটা ছবি, এটা দুটো পেপারে। তাহলে এটা একটা নিউরন এরকম। তাহলে আমাদের বডির মধ্যে কি নিউরন অনেকটা লংগেস্ট চেন। একটা নিউরন আরেকটা নিউরনের সাথে এরকম থাকে। একটা নিউরন আরেকটা নিউরনকে কি ইম্পালস ক্যারি করে, নিউজ পাঠায়, মেসেজ পাঠায়। এই যে নিউরন থেকে নিউরনের যে গ্যাপটা আছে, মাঝখানের যে স্পেসটা, একে বলা হয় সাইন্যাপস। SYNAPS, সাইন্যাপস, SYNAPS, সাইন্যাপস। মাঝখানে যে জাংশন, মানে বিটুইন দ্য টু নিউরনস, এই জাংশনটাকে নিউরন বলা হয়। এবার বেসিক্যালি নিউরন কি? নার্ভাস টিস্যু হেল্পস ইন দ্য কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। নার্ভাস টিস্যু হেল্পস ইন দ্য কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন অফ দ্য বডি। দে মেড আপ অফ এ লং নার্ভ সেলস কল্ড নিউরন। তাহলে নিউরন একটা বেসিক ইউনিট নার্ভাস টিস্যুর, সব থেকে স্মলেস্ট ইউনিট বলা হয়। ইচ নিউরন হ্যাজ এ সেন্ট্রাল পার্ট কল সেল বডি অর কি সাইটন। এটাকে সেল বডি বা সাইটন বলে থাকি আমরা, সেল বডি বা সাইটন বলে থাকি, বা একে অনেক সময় সোমাও বলা হয়। বোঝা গেল? সোমা।
বোঝা গেল? তাহলে এ কি করে, এ মনে করো একটা নিউরন, এর আগেও তো একটা নিউরন আছে, এই নিউরনকে ইম্পালস কি করবে, ইম্পালস নিয়ে এ কি করবে, কালেক্ট করে পরবর্তী নিউরনকে দিবে, খুব ফাস্ট ফরওয়ার্ড হয়। মনে করো আমি আজকে রাস্তায় দিয়ে যাচ্ছি, রাস্তায় আমার একটা পিন লাগলো, তার মানে কি পা উঠিয়ে নিলাম। এবার যে পাটা আমি উঠিয়ে নিলাম, কিসের জন্য উঠিয়ে নিলাম, যে আমার যে এই যে ইনফরমেশনটা, এই মেসেজটা কি হবে, আমার নার্ভ টিস্যুর মাধ্যমে আমার স্পাইনাল কর্ডে যাবে, স্পাইনাল কর্ড বা নার্ভ টিস্যুর মাধ্যমে মাসেজ যাবে, মাসেজ বলবে তুমি উঠিয়ে নাও পাটা, আমরা পাটা উঠিয়ে নিই। তাহলে মানে কতটা ইম্পর্টেন্ট, যে ইম্পর্টেন্ট কেমিক্যাল ইম্পালস, এই ইম্পালসটা আর কেমিক্যাল ইম্পালস মানে একসাথে দুটো কাজ করছে, একটা ইলেকট্রিক ইম্পালস, একটা কেমিক্যাল ইম্পালস, এই দুটো একসাথে কাজ করে বলে আমরা এই সেন্সটা কালেক্ট করে নিয়ে আমরা অ্যাকশনটাকে রিভার্স করতে পারি। তার মানে আমি পাটাকে উঠিয়ে নিব কিসের জন্য, এই ইম্পালস ক্যারি হওয়ার মাধ্যমে। যদি আমরা যে কোনো জিনিস বুঝতে পারি, বুঝতে পারি, ফিল কেন বুঝতে পারি, এই যে এই নিউরনের জন্য। এই যে নার্ভাস টিস্যুর একটা সবথেকে স্মলেস্ট ইউনিট হলো এই নিউরন। এই নিউরনের বেসিক যে এটাকে সেল বডি বলা হয়, যেটাকে আমরা সাইটোন বলি। এই সাইটোন কি করে, একটা থ্রেড লাইক স্ট্রাকচার প্রোভাইড করে। এই থ্রেড লাইক স্ট্রাকচার বা ব্রাঞ্চেসগুলো হলো এক্সপ্যান্ড হয়। এই যে থ্রেড লাইক স্ট্রাকচার বা ব্রাঞ্চেসগুলোকে কি বলা হয়, ডেনড্রন। ডেনড্রন কি করে, আমার যে কেমিক্যাল ইম্পালস বা কেমিক্যাল যে নিউজটা, এটা কি করে, এটা কি করে অ্যাবজর্ব করে, এ কি করে কালেক্ট করে ডেনড্রন। এই ডেনড্রনের আরও কিছু ভাগ আছে, এটাকে বলে ডেনড্রাইটিক সেল, কিছু আরও ব্রাঞ্চ তৈরি করে। এই ডেনড্রন ফার্দার ডিভাইস টু ফর্ম ডেনড্রাইটিক সেল, এটাকে ডেনড্রাইটিক সেল বলা হয়। এগুলো আরও ব্রাঞ্চ হয়ে কি এরা কি করে, এরা কালেক্ট করার চেষ্টা করে ইম্পালস। তারপরে ইম্পালস কালেক্ট করে কি করবে, একজনকে দিবে, এটাকে বলে একজন হিলক। একজনের স্টার্টিং পয়েন্টকে বলা হয় একজন হিলক, AXONHILLOCK, একজন হিলক, AXONHILLOCK, একজন হিলক মানে স্টার্টিং পয়েন্ট। একজন হিলক মানে একজন, দেখ একজন, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট নিউরনের। এই একজনটা হলো থ্রেড লাইক স্ট্রাকচার, টিউব লাইক স্ট্রাকচার। বোঝা গেল? তাহলে এক্সপেনশন, একটা লার্জার এক্সপেনশন, ঠিক আছে। এই একজন কি করবে, এই যে ইনফরমেশনটা যেটা ডেনড্রন পাঠালো একজনকে, একজন কি করবে, এই যে টার্মিনাল বার্ডে নিয়ে যাবে। টার্মিনাল বার্ডে এটাকে কি বলা হয়, টেলোডেন্ড্রিয়া, TELODENDRIA, টেলোডেন্ড্রিয়া। একজন টেলোডেন্ড্রিয়াকে দিয়ে দেয়, তারপরে আবার সেই ইম্পালস মাঝখানে গ্যাপে আসে, যেটাকে বলা সাইন্যাপস, আবার পরবর্তী নিউরনকে দিয়ে দেয়। এইভাবে কিন্তু নিউরন একটা নিউরনের সাথে কানেকশনের মতো কাজ করে। তাহলে তার মানে কি, তাহলে তার ফাংশন কি বলতে পারবো, দ্য ইনফরমেশন অর মেসেজ অর নিউজ ইজ ট্রান্সমিটেড বাই এ নিউরন দ্যাট ইজ এ সিঙ্গল ইউনিট অফ এ নার্ভাস টিস্যু ইন দ্য ফর্ম অফ ইম্পালসেস অ্যান্ড ইন ওয়ান ডাইরেকশন অনলি। কি বলবো, ওয়ান ডাইরেকশন, ব্যাকওয়ার্ডে যায় না, একটা মতো ডাইরেকশনে যায়। আমরা প্ল্যান্ট টিস্যুর ক্ষেত্রে জাইলেমে পড়ছিলাম না, ইউনিডাইরেকশনাল ফোর্স, এর ক্ষেত্রেও তাই ইউনিডাইরেকশনাল ইম্পালস যায়। তাহলে তার মানে কি বলবো, আবার কি বলছি, দ্য ইনফরমেশন অর নিউজ অর মেসেজ ইজ ট্রান্সমিটেড বাই এ নিউরন ইন দ্য ফর্ম অফ ইম্পালস ইন ওয়ান ডাইরেকশন। বোঝা গেল? তাহলে এটা কি হবে, মেসেজেস টু নিউরন আর কনভেড বাই দ্য ডেনড্রাইটস, while the messages বা নিউজ বা ইনফরমেশন ফ্রম দ্য নিউরন আর কনভেড থ্রু দ্য অ্যাক্সন। বোঝা গেল? আমি আবার বলছি, মেসেজেস অর নিউজ অর ইনফরমেশন টু দ্য নিউরন আর কনভেড বাই দ্য ডেনড্রাইটস, ডেনড্রাইট কনভেট করে, রিসিভার, দে আর দ্য রিসিভ করে, দেন ওয়াইল দ্য মেসেজেস ফ্রম দ্য নিউরনস আর কনভেট থ্রু দ্য অ্যাক্সন, কাকে কনভেট করে, পরবর্তী নিউরনের কে কনভার্ট করার চেষ্টা করে, টার্মিনাল বার্ডে নিয়ে যায়। আবার এই ইম্পালসটা মাঝখানে কেমিক্যাল ইম্পালস হিসেবে আছে। টোটালটা ইলেকট্রিক ইম্পালস, মাঝখানে গ্যাপটাতে কেমিক্যাল ইম্পালস, কেমিক্যাল ইম্পালস তৈরি করে পরবর্তী নিউরনকে আবার এই ইনফরমেশনটা দেয়। বোঝা গেল? আর মেনি নিউরনস, অনেকে কনফিউশন থাকে যে নার্ভ ফাইবার কাকে বলে, নার্ভ ফাইবার কাকে বলবো, মেনি নিউরনস অর নার্ভ ফাইবার। অনেকগুলো নিউরন যখন একটা নার্ভ ফাইবার তৈরি করে, তার মানে কি, আমরা নার্ভ কাকে বলি, মেনি নিউরনস অর নার্ভ ফাইবারস বাউন্ড টুগেদার। অনেকগুলো নিউরন, মনে করো কি বলবো, অনেকগুলো সুতাকে যখন আমি বাউন্ড করে দিই, অনেকগুলো যদি আমি মনে করি এটা একটা নার্ভ নিউরন, এটা নার্ভ, এরকম যদি আমি বাউন্ড করে দিই, এরকম যদি বাউন্ড করে দেয়, তাহলে মেনি নিউরনস আর নার্ভ ফাইবারস or nerve fiber, এদিকে একটা নার্ভ ফাইবার, এটা নার্ভ ফাইবার, এটা একটা নার্ভ ফাইবার, এটা একটা নিউরন, এটা একটা নিউরন, এটা একটা নিউরন, বাউন্ড টুগেদার টু ফর্ম নার্ভ, একটা নার্ভ, একটা ইম্পর্টেন্ট বা একটা বন্ড
টিউব স্ট্রাকচার তৈরি করে। বোঝা গেল? তাহলে নার্ভস আর দ্য কানেক্টেড টু দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, কারণ ব্রেন আর স্পাইনাল কর্ড একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের বডির মধ্যে, যেই এই যার মধ্যে মানে যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ক্যারি করার জন্য রেসপন্সিবল। ওকে, আমাদের আইনস্টাইনের আইকিউ অনেক ছিল, জানিস কি আইনস্টাইন আইকিউ কত ছিল? মোটামুটি 155 to 60 ছিল আইনস্টাইন আইকিউ। কেন ছিল? কারণ নিউরন আইনস্টাইনের প্রচুর অ্যাক্টিভ ছিল। এবার আরেকটা কথা, তোদের বইতে নেই কিন্তু, কি এই নিউরনের সাথে এই নিউরনের একটা বর্ডার নিউরন আছে, গ্লায়াল সেলস। গ্লায়াল সেলস একটা আছে, কি নিউরনের মতো আরেকটা সেল যেটা নিউরনকে বডিগার্ড এখানে থাকতে পারে, নিউরনের সাথে কানেকশন থাকে। এই গ্লায়াল সেল আইনস্টাইনের বেশি ছিল। যার যত গ্লায়াল সেল থাকবে সে তত বেশি অ্যাক্টিভ। কি আমাদের বডির মধ্যে যতগুলো নিউরন থাকে, গ্লায়াল সেল তার থেকে 10 মিলিয়ন বা 15 মিলিয়ন বেশি থাকতে পারে। গ্লায়াল সেল কি? গ্লায়াল সেল হলো একটা ইম্পর্টেন্ট বডিগার্ড নিউরনের পক্ষে। নিউরনকে নিউট্রিশন দেয়, নিউরনকে এনার্জি দেয়, তারপরে নিউরো ট্রান্সমিটার তৈরি করে, কিছু হরমোন ইম্পর্টেন্ট তৈরি করে, তারপরে ড্যামেজ নিউরনকে রিজার্ভ হিসেবে কাজ করে। এটা গ্লায়াল সেল। যার যত বেশি গ্লায়াল সেল হবে সে তত বেশি অ্যাক্টিভ, তার নিউরন তত বেশি অ্যাক্টিভ। আইনস্টাইনের কিন্তু গ্লায়াল সেল প্রচুর পরিমাণে বেশি ছিল বলে আইনস্টাইনের আইকিউ এত অনেক বেশি। এবার গ্লায়াল সেল বা নিউরনকে অ্যাক্টিভ করবো কী করে? বিভিন্ন ধরনের ফাংশনের জন্য অ্যাক্টিভ হতে পারে। আর আইনস্টাইন কি ছোটোবেলায় ভায়োলিন বাজাতো, ভায়োলিন বাজাতে বাজাতে কী হয়, পড়াশোনা ও কী হয়, এতটাই ভায়োলিন বাজাতো যে ওর নার্ভ সিস্টেম এতটাই অ্যাক্টিভ হয়ে গেছে যে ও প্রচুর পরিমাণে গ্লায়াল সেল তৈরি হয়েছে, নতুন নতুন গ্লায়াল সেল। তো তৈরি হওয়ার জন্য কী হচ্ছে, নিউরন অনেক বেশি ফাস্ট, অনেক বেশি ম্যাচিউর, অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, যার জন্য ও তার আইকিউ অনেক বেশি। আইনস্টাইনকে আমরা কি বলে থাকি, গড বলা হয়। কেন? কারণ তার আইকিউ লেভেল, এত আইকিউ লেভেল কিন্তু অন্য কোনো সায়েন্টিস্টের নেই। আইনস্টাইন যা ছিল 155 থেকে 160 আইকিউ, মোটামুটি একটা নর্মাল পার্সনের কিন্তু আইকিউ এতটা থাকে না। 105, 110, 115, 120 কিন্তু মোটামুটি সায়েন্টিস্টদের থাকে, কিন্তু একটা আইনস্টাইনের কিন্তু আইকিউ কিন্তু প্রচুর ছিল। কেন? কারণ আইনস্টাইনের অনেক বেশি অ্যাক্টিভ নিউরন ছিল, অনেক বেশি অ্যাক্টিভ গ্লায়াল সেল ছিল। বোঝা গেল? আর কি বলার আছে? আর তাহলে আমি কি বললাম, ও আরেক কথা কয়েকটা বলে রাখি, এটাকে নিউক্লিয়াস বলা হয়। এই যে একজন নিউক্লিয়াস থাকবে না, নিউক্লিয়াসের এটা তো একটা সেল, নিউরন একটা সেল, এরকম অনেকগুলো লংগেস্ট সেল থাকে। তাহলে এটা নিউরন, যেটা আমাদের ব্রেন, এই নিউরনকে কন্ট্রোল করে। নিউক্লিয়াস এই নিউরনকে কন্ট্রোল করছে। সেল বডি, যেটাকে সাইটন বলি। এন্ডোপ্লাজম এরকম একটা ইম্পর্টেন্ট অর্গানেলস। গলগি অ্যাপারেটাস একটা ইম্পর্টেন্ট অর্গানেলস। মাইটোকন্ড্রিয়া একটা ইম্পর্টেন্ট অর্গানেলস, যে নিউরনকে এনার্জি দেয়। মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে, যার মাধ্যমে এনার্জিটা পাওয়া যায়। তারপরে ডেনড্রাইট, এটা ডেনড্রাইটিক সেল, ডেনড্রাইটিক ব্রাঞ্চে যেই প্রচুর পরিমাণে ব্রাঞ্চ তৈরি করে, এটা হলো একটা সাইন্যাপটিক্যাল টার্মিনাল, একদম লাস্ট এরকম দেখতে হয়। সাইন্যাপটিক টার্মিনাল এরকম দেখতে হয়, টার্মিনালগুলো, বান্ডগুলো। তারপর এটা একটা এটা ফাঁকা জায়গা। এবার আরেকটা এরকম নিউরনের সাইটন, মানে বডিটা, এটা ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গাটাকে বলা হয় সাইন্যাপসিস। সরি, সাইন্যাপসিস না সাইন্যাপস, সাইন্যাপস বলা হয়। SYNAPSE, সাইন্যাপস। বোঝা গেল? বুঝতে পারলাম? তাহলে কি ফাংশন? তাহলে ফাংশন কি বলবো? ডেনড্রাইট রিসিভস ইম্পালস অ্যান্ড দ্য অ্যাক্সন টেক্স ইম্পালস অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি। তাহলে কি কি বলবো? দ্য ডেনড্রাইট রিসিভস ইম্পালস অ্যান্ড দ্য অ্যাক্সন টেক্স ইম্পালসেস অ্যাওয়ে ফ্রম দ্য বডি। আর কিছু গ্লায়াল সেল থাকে যে নিউরন তৈরি করতে সাহায্য করে, নিউরনকে এক্সট্রা নিউট্রিশন দেয়, তারপরে ড্যামেজ নিউরনকে রক্ষা করায়। বুঝতে পারলাম? তাহলে আমার এই চ্যাপ্টার কিন্তু অলমোস্ট ডান। বাড়িতে কিন্তু এই চ্যাপ্টারগুলো আস্তে আস্তে সুন্দর করে পড়বি, এক্সামাইন করবি, বারবার খাতায় লিখবি, খাতায় নোট ডাউন করবি। কারণ এই যে অ্যানিম্যাল টিস্যু আমি পড়িয়েছি, অ্যানিম্যাল টিস্যু যতটা না ইজি ভাবে আমি ব্যাপারটাকে জানানোর চেষ্টা করছি যতটা সম্ভব, কিন্তু ততটা কিন্তু ইজি না। এটার সাথে যদি টাচ না থাকিস একদিন বলে যাবি। কারণ প্রত্যেকটা টিস্যুর সাথে প্রত্যেকটা টিস্যুর কিছু সিমিলার আছে, কি অনেকটাই ডিসিমিলারিটি আছে। তো এই জিনিসগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে, কোথায় সিমিলারিটি আছে, কোথায় ডিসিমিলারিটি আছে। এই জিনিসগুলো আইডেন্টিফাই করে নোট ডাউন কর, ছোটো ছোটো পয়েন্টে, ছোটো ছোটো ক্যারেক্টারিস্টিক্সকে লিখে শুরু কর খাতায়। যত বেশি লিখবি, যত বেশি আপডেটেড হবি। একটা বই ফলো করবি না, বইটা ফলো করার সাথে সাথে সোশ্যাল মিডিয়া ঘাট, ইউটিউব এগুলো ঘেটে কোশ্চেন পুট কর, মাথার মধ্যে কোশ্চেন নিয়ে আয় যে এটা কিসের জন্য হলো, এটা কেন হলো, হাউ, হোয়াট, হোয়াই।
এই 3টা কোশ্চেন যখনই আসবে তার মানে বুঝে গেছিস তোর চ্যাপ্টারটার বেসিক নলেজগুলো তুই আন্ডারস্ট্যান্ড করতে পারছিস। ওকে, ভালো মতো পড়াশোনা কর। এই বন্ধ সময় আমাদের ফার্দার কবে দেখা হবে ঠিক নেই, তো আমি এই 2টো চ্যাপ্টার শেষ করে দিয়েছি, এনিম্যাল টিস্যু অ্যান্ড প্ল্যান্ট টিস্যু। বাড়িতে এটা 1 বাই 1 খুব সিস্টেমেটিকভাবে এই জিনিসগুলো পড়। ওকে, বাই বাই, থ্যাংক ইউ।